চিন্তা করলাম যে কিভাবে আমরা প্রেজেন্টেশনগুলো নেওয়া যায়। তো আমি মোটামুটি বিদ্যাবাড়ি থেকেও কিছু কন্টেন্ট নিলাম, P2 থেকে নিলাম। তো আমরা যেটা করব, একটা মানে প্রত্যেকটা টপিক থেকে আপনার প্রায় ৩-৪টা করে ম্যাথ করব। তো আমি সিদ্ধান্ত নিলাম যে বা আমরা যদি প্রত্যেকটা টপিক থেকে ৪০ থেকে ৫০টা ম্যাথ এখানে করি, তাহলে আমাদের ওই টপিক থেকে যেই ধরনেরই ম্যাথই আসুক আপনি পারবেন। তো সেই ক্ষেত্রে আমি বেসিক ম্যাথ যেটা, এই ম্যাথটাকে এই বইটাকে ফলো করতেছি। এখন ধরেন বেসিক ম্যাথের মধ্যে অনেকগুলো অঙ্ক আছে। তো ধরেন যে এখন এত অঙ্ক তো রিভিশন দেওয়া পসিবল না বারবার। তো এইজন্য আমি যেটা করব যে একটা শিট আকারে, মানে আমি মানে শিট বলতে আমি ধরেন যে একটা পেজের মধ্যে ৪০টা ম্যাথ নিয়ে আসবো। ধরেন ৪-৫টা পেজে ৪০টা ম্যাথ নিয়ে আসবো। কিছু জায়গায় অপশন থাকবে। যেখানে অপশন থাকা দরকার ওখানে অপশন থাকবে। যেখানে অপশন থাকা দরকার নেই সেখানে অপশন থাকবে না। কারণ আমরা কিছু ম্যাথকে অপশন টেস্ট করে বের করতে হয়। তো যে সকল জায়গাগুলোতে অপশন থাকবে ওই সকল জায়গাগুলোতে অপশন রাখতে হবে, ওখানে অপশন থাকবে। আর বাকিগুলোতে ম্যাথগুলো শুধু থাকবে নাম্বার দিয়ে। তাহলে এখন আমরা আজকে সেই শিটটা রেডি করা নাই, এটা কিছুক্ষণ আগে সিদ্ধান্ত নিলাম যে এইভাবে করলে ভালো হয়। তো আমাদের নেক্সট অথবা কালকে হয়তো বা ম্যাথের উপর সেশন হতে পারে। যদি কালকে হয় তাহলে আমরা ওই শিট আকারে নিব। তার মানে আমার টার্গেট হচ্ছে যে আমরা ৪০ থেকে ৫০টা ম্যাথ একটা অধ্যায় ভিত্তিক এখানেই করে ফেলবো। করে ফেলার পরে এবার আপনি এই ৪০টা ম্যাথ বারবার রিভিশন দিলে বা আপনার কাছে বই যেটাই থাকুক সেখান থেকে দেখবেন আপনার কোনো ম্যাথে প্রবলেম হবে না। মানে নিয়ম, মানে মূল নিয়ম প্লাস এটার ব্যতিক্রম। এরকম করে ৪০ থেকে ৫০টা ম্যাথ করলে তখন একটা সিকোয়েন্স থাকবে। তো এখানে কোচিংগুলোতে বা ম্যাথে স্পেশালি স্যারদের কাছে পড়লে যেটা সমস্যা হয় যে ওনারা তাড়াহুড়া করে। যে ওনারা তাড়াহুড়া করে শেষ করতে চায়, তো এইজন্য আসলে হয় না। তো ওনাদের তো ব্যস্ততা বেশি। তো আমরা এখানে তাড়াহুড়া করব না। আমরা মোটামুটি ধীরে সুস্থে আগাবো এবং যতটুকু বেসিক দরকার একদম যেটাকে কি বলা যায় যে ম্যাথের ১-২ থেকে শুরু করবো আরকি। তা আমরা ১ম এই ম্যাথ মানে করার সময় আমাদের যেই জিনিসটা সবচাইতে বেশি দরকার হয় এবং যেই টপিক থেকে মোটামুটি বিসিএস এ প্রশ্ন আসে এবং প্রাইমারিতেও প্রশ্ন আসে সেটা হলো বাস্তব সংখ্যা। তো আমরা বাস্তব সংখ্যার একটা চার্ট আছে। তো আমি বাস্তব সংখ্যা নিয়ে আজকে শুরু করতেছি। এখন আমরা বাস্তব সংখ্যা মানে এই জগতে যতগুলা সংখ্যা আছে, এই সংখ্যাগুলার কি ধাপে তৈরি, এই বিষয়গুলা নিয়ে আমরা আজকে কথা বলব। এবং আমার কাছে মনে হয় যে আপনারা মেক্সিমামই এগুলা জানেন। কিন্তু তারপরেও আমরা আ হয়তোবা আমার আলোচনার মধ্যে হয়তোবা এমন কিছু আসবে যেটা আপনি আগে জানতেন না। এরকম হইতে পারে। তবে আমার কাছে মনে হচ্ছে আপনারা মোটামুটি ৭০-৮০% ই আজকের টপিকটা সম্বন্ধে আইডিয়া আছে। কিন্তু আমরা ওই যেই ৪০টা ম্যাথ যেই সেশন সেটা যখন শুরু করব তখন আপনি নতুনত্ব পাবেন। এখন দেখেন এখানে তো আমরা ১ম এ লিখতে চাই যে ধরেন যে বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যা। তো এই বাস্তব সংখ্যাকে আপনার আ বাস্তব সংখ্যা, তো তার আগে আমরা শিখব, তার আগে আমরা ফোকাস করব এই সংখ্যাটাকে নিয়ে, মানে নাম্বার। ঠিক আছে? তো তার আগে আমরা শিখব যে সংখ্যা জিনিসটা কি? তো দেখেন যে ১ম হচ্ছে যে এই যে দেখেন সংখ্যা, এই সংখ্যাকে ২ টা ভাগ করা যায়। এই ২ টা ভাগের মধ্যে একটা ভাগ হচ্ছে অবাস্তব সংখ্যা, যেটা নিয়ে আমাদের কোনো কাজ নাই। অবাস্তব সংখ্যা নিয়ে এখন মাঝে একটু প্রশ্ন আসতে চায় এখন। তো অবাস্তব সংখ্যা নিয়ে আজকে কথা বলব। তবে তার আগে যেটা বলতে হবে সেটা হলো বাস্তব সংখ্যা নিয়ে। তো এই হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। তো এখন বুঝতে হবে যে বাস্তব সংখ্যা এবং অবাস্তব সংখ্যা এই ২ টার মধ্যে পার্থক্যটা কি? তো দেখেন আ আমরা একটা জিনিস ছোটবেলা থেকেই দেখে আসছি। এটাকে বলা হয়, এই যে দেখেন এটাকে বলা হয় রুট বা বর্গমূল। তো মনে রাখবেন রুটের মধ্যে আপনি সবকিছু দিতে পারবেন। মানে ধরেন আপনার যেকোনো সংখ্যা এখানে ইচ্ছা করলে দিতে পারবেন। কোনো প্রবলেম নাই। তবে আপনি কখনোই মাইনাস যুক্ত কোনো কিছু দিতে পারবেন না। ধরেন -1, -2, -3 বা মাইনাস আপনার ২২৫ যাই দেন না কেন, এইগুলা আমাদের বাস্তব জগতের কোনো ইনভ্যালিড। মানে এগুলা সম্ভব নয়। অবাস্তব কল্পনা। যে আপনি কখনো রুটের মধ্যে মাইনাস জাতীয় কোনো কিছু দিতে পারবেন না। এই বিষয়টাই হচ্ছে অবাস্তব সংখ্যা। মানে এই বিষয়গুলা এইটাই হলো অবাস্তব সংখ্যার লিমিট। ঠিক আছে? তাহলে বোঝা গেল যে অবাস্তব সংখ্যা হচ্ছে আপনি রুটের মধ্যে কখনো মাইনাস যুক্ত কোনো কিছু দিতে পারবেন না। জাস্ট এই জিনিসটাই হচ্ছে অবাস্তব সংখ্যা। এখন এই অবাস্তব সংখ্যা নিয়ে আলোচনা আছে। আপনারা যারা
মানে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তো আমরা সাধারণত হায়ার ম্যাথ যেটা ছিল, মানে ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ারে একটা ম্যাথ থাকে, সেকেন্ড ইয়ারে একটা ম্যাথ থাকে। তো সেকেন্ড ইয়ারে যে ম্যাথটা আছে সেটা থার্ড অধ্যায়, জটিল সংখ্যা। এই জটিল সংখ্যার মধ্যে এই ইউজটা আছে, এছাড়া আর কোনো জায়গায় এই ইউজটা নাই। কিন্তু ইদানিং এখন বিসিএসসি এখান থেকে প্রশ্ন আসতেছে, মানে এরকম একটা ম্যাথ আসছিল I49, এই ম্যাথটা আমরা আজকে সলভ করবো, এটা কিভাবে আসছে। তো এরকম ম্যাথটা এখানে এই যে মানে এইভাবে, এই যে এই আই হচ্ছে ইমাজিনারি নাম্বার, তার মানে এই অবাস্তব সংখ্যার সিম্বল হচ্ছে আই দ্বারা ইমাজিনারি নাম্বার বলে। তো এখন বলেন তো যে আমরা বাস্তব সংখ্যার পরিমাণ বেশি নাকি অবাস্তব সংখ্যার পরিমাণ বেশি? তো মনে রাখবেন যে আসলে অবাস্তব সংখ্যার পরিমাণ বেশি। মানে পৃথিবীতে অবাস্তব সংখ্যা বা আমরা অবাস্তব জিনিসের আপনার বাস্তবতা কিন্তু খুব সামান্য, মানে খুবই কম। আপনি সামনে যেটা দেখতেছেন সেটাই। কিন্তু অবাস্তব কল্পনার পরিমাণ অনেক বেশি। আমরা কল্পনা করতে, করতে অনেক দূর চলে যাই। তাহলে দেখেন যে এই ঠিক সেম ভাবেই যে অবাস্তব সংখ্যার পরিমাণ পৃথিবীতে অনেক বেশি। যাক, আমরা এত ম্যাথমেটিক্সে এত ডিটেইলসে যাব না। তা আমরা শুরু করব, এই যে অবাস্তব সংখ্যাটা আমরা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে? যে অবাস্তব সংখ্যাটা কোনটা? রুটের মধ্যে বর্গমূলের মধ্যে যখন মাইনাস ঋণাত্মক জাতীয় কোনো কিছু নিয়ে আসবেন তখন সেটা অবাস্তব সংখ্যা হয়ে যাবে। এখন আমরা শুরু করব এই বাস্তব সংখ্যাটাকে নিয়ে আমরা কাজ কাজ শুরু করব। তো এই বাস্তব সংখ্যাটাকে আপনি দুইটা ভাগে ভাগ করতে পারবেন। একটা হচ্ছে আপনার মূলদ, আর আরেকটা হচ্ছে অমূলদ। তো এই জিনিসটা খুবই ইজি, মানে মূলদ সংখ্যাগুলা আপনার খুবই ইজি। ধরেন আমি অমূলদটা আগে দেখাই, ঠিক আছে? মূলদটাতে পরে আসবো। আপনি যখন কোনো সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে না পারবেন, আপনি যখন কোনো সংখ্যাকে পি বাই কিউ মানে ভগ্নাংশ আকারে প্রকাশ না করতে পারবেন, মানে যখন এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবেন না, তখনই সেটা মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা হবে। তার মানে অমূলদ সংখ্যা হচ্ছে এমন একটা সংখ্যা যেটাকে আপনি পি বাই কিউ রূপে, এখন পি বাই কিউটা কি, ধরেন যে 0.5, এই 0.5 মানে হচ্ছে 3/2, এটাকে ভাগ করতে পারবেন। এখন ধরেন আমি একটা সংখ্যা লিখতেছি 0.5, 0.5 মানে 1.5 মানে বুঝছেন, মানে দেড় আরই, একের আরো অর্ধেক, তো এটাকে দেড় বলে। তো এখন এই যে দেখেন এইটাকে 1.5, এখন এই 5 এর পরে আমি ধরেন 6 দিলাম, 7 দিলাম, 6 দিলাম, 9 দিলাম, 10 দিলাম, এরকম করে আরো অসংখ্য দিতেই থাকলাম, মানে এটাকে আমি শেষ করি নাই। ঠিক আছে? এই যে আপনি, এটাকে আমি এখনো শেষ করিনি, এরকম হাজার হাজার সংখ্যা আমি দিয়ে দিলাম। এই সংখ্যাটাকে, এই যে এখানকার যে সংখ্যাটা আছে, আপনি এটাকে পি বাই কিউ রূপে প্রকাশ করতে পারবেন না, কারণ এটা শেষ হয় নাই। মানে এইটার মিনিংটা আমি বলি, ধরেন ধরেন যে 1.5, তো 1.5 হচ্ছে যে আপনি কোনো একটা জিনিসকে নিলেন, তো নিয়ে এটাকে 3 ভাগের মধ্যে আপনার এই যে ধরেন যে না সরি, দেখেন আমি একটু বলি। 1.5, সরি 0.5 হচ্ছে আপনি অর্ধেক করলেন একদম সমানভাবে, ধরেন এই একটা বল, এটাকে আপনি এরকম অর্ধেক করে ফেললেন, এটা অর্ধেক পুরোপুরি হয় নাই, আমি তো হাত দিয়ে আঁকতেছি, ধরেন এটাকে আপনি পুরোপুরি অর্ধেক করলেন, এদিকে অর্ধেক এদিকে অর্ধেক। এখন 1.5, 6, 7, 8 মানে কি জানেন, আপনি পুরোপুরি অর্ধেক করতে পারেন নাই। মানে যে 0.5 এর পরে এই যে এই 6 মানে হচ্ছে ওই এইটার 10 ভাগের 6 ভাগ, এরপরটা হচ্ছে 1000 ভাগের 67 ভাগ, এরকম। মানে কথা হচ্ছে যে আমি যদি এক কথায় বলি যে 0.5 হচ্ছে এটা আপনি একদম নিখুঁতভাবে অর্ধেক করে ফেললেন। কিন্তু কিন্তু যদি এরকম হয় যে 0.5, 6, 7, 8 আরো অনেকগুলা সংখ্যা, এটার মিনিংটা হচ্ছে আপনি নিখুঁতভাবে অর্ধেক করতে পারেন নাই। মানে 0.5 থেকে একটু বেশি আছে, ঠিক আছে? 100টা, 200টা বা আরো অনেক পরিমাণে সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে আপনি সূক্ষ্মভাবে হিসাবটা করতে পারেন নাই, এটা। তো অমূলদ সংখ্যা হচ্ছে যখন আপনি কোনো সংখ্যাকে, আপনি যখন এই যে ধরেন যে কোনো সংখ্যাকে যখন আপনি লিমিটেড করে ফেলতে পারবেন, তখন আপনি এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবেন। এই যে দেখেন 3/2 আকারে প্রকাশ করতে পারবেন, মানে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবেন। তো অমূলদ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাগুলোকে এই পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবেন না, ওগুলাই অমূলদ সংখ্যা। তো যাই হোক, এত বেশি ডিটেলসেরও দরকার নাই, হালকা পাতলা মানে অনেকটাই বলে ফেলছি। তো দেখেন এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে না, জাস্ট আপনার বেসিকটা ক্লিয়ার করার জন্য, যে আপনি জিনিসটা যাতে বুঝেন যে পি বাই কিউ এর মিনিংটা কি। ঠিক আছে? তো আপনি যখন কোনো একটা সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবেন, তখন সেটা মূলদ সংখ্যা হবে। আর যদি এটা না পারেন, এই যে যদি না পারেন, সেটা অমূলদ সংখ্যা হয়ে যাবে। তার মানে মূলদ সংখ্যা হচ্ছে এমন একটা সংখ্যা যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। তো এখন এই যে অমূলদ সংখ্যা নিয়ে আর কোনো কথা নাই, এটা এখানে স্টপ। ঠিক আছে?
এখন আমাদের কথা বলতে হবে এই মূলদ সংখ্যা নিয়ে। তো এখন এই মূলদ সংখ্যাকে আবার কয়টা ভাগে ভাগ করা যায় দেখেন। তাহলে অমূলদ সংখ্যাটা বুঝছেন যে এমন কিছু সংখ্যা যেগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, তবে এগুলো বাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যা তো বলেই দিলাম, শুধুমাত্র রুটের মধ্যে মাইনাস আসবে। এখন এখানকার মূলদ সংখ্যার মধ্যে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আরেকটা হচ্ছে আপনার ভগ্নাংশ। আচ্ছা যাই হোক, আমি একটু মানে এইভাবে লিখছি, আপনারা তো এগুলো জানেন। পূর্ণ সংখ্যা আর হলো ভগ্নাংশ। এখন এই পূর্ণ সংখ্যা, এই পূর্ণ লিখতে আপনার মূর্ধন্য ণ হবে, বানান দিকে খেয়াল রাখতে হবে। তো এই পূর্ণ সংখ্যা আর হচ্ছে ভগ্নাংশ। এখন আপনি বলতে পারেন যে ভাই 5 কে তো পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, তাহলে কি 5 অমূলদ? না, 5 কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, কারণ এর নিচে মনে মনে 1 আছে। বুঝছেন? 6 এর নিচে মনে মনে 1 আছে, যে এইটা পি আর নিচে কিউ। পূর্ণ সংখ্যাগুলোকে, পূর্ণ সংখ্যাগুলোর নিচে মনে মনে 1 থাকে, তো মনে রাখবেন এটি। তো মূলদ সংখ্যা হচ্ছে দুইটা, মূলদ সংখ্যার দুইটা প্রকারভেদ, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ। এখন এই যে পূর্ণ সংখ্যা কোনগুলা, মানে পূর্ণ সংখ্যার আমরা একটা চার্ট আঁকি দেখেন। তো এই পূর্ণ সংখ্যার চার্টটা হচ্ছে এই যে দেখেন, এই হচ্ছে মাঝখানে শূন্য থাকবে, এখানে 1 2 3, এটাকে সংখ্যা রেখা বলে, এগুলো সব জানেন আপনারা, এটা শেষ হবে না। আর এদিকে হচ্ছে -1 -2 -3 -4। আচ্ছা এখন আপনারা এখান থেকে যারা আছেন, এখান থেকে কেউ বলবেন যে অঋণাত্মক সংখ্যা কোনগুলা? অঋণাত্মক বলেন, অঋণাত্মক সংখ্যা কোনগুলা? একটু একটু জোরে বলেন। আমি বললাম যে অঋণাত্মক সংখ্যা, তাহলে কোনটা? শুধুই কি জিরো? অঋণাত্মক মানে কি? যে অঋণাত্মক দেখেন, হ্যাঁ অঋণাত্মক মানে ঋণাত্মক গুলা ছাড়া সব। 0 1 2 3 4। আপনাকে যদি বলে যে অঋণাত্মক, তাহলে এই 0 থেকে শুরু করে সব। আচ্ছা যদি বলে যে অধনাত্মক, তাহলে 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 এই যে আপনার ইয়েগুলো হবে না, 0 থেকে শুরু করে এগুলা। হ্যাঁ হ্যাঁ, এটাই মনে রাখতে হবে। তাহলে আপনাকে, হ্যাঁ, 0 কে নিরপেক্ষ সংখ্যা বলে। তা আমাদের এখানে বুঝতে হবে, যখন অঋণাত্মক বলবে তখন ঋণাত্মকগুলা বাদ, 0 থেকে শুরু করে ধনাত্মকগুলা। যদি বলে যে অধনাত্মক, তাহলে 0 থেকে শুরু করে ঋণাত্মকগুলা, অবশ্যই শুধুমাত্র 0 বলবেন না। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার সেই বিষয়টা, যে এগুলা তাহলে আপনারা বুঝলেন যে এগুলা সবগুলা পূর্ণ সংখ্যা। ঠিক আছে? আর ভগ্নাংশ, তো এই যাবৎকাল আমরা যেই ভগ্নাংশগুলা শিখি, তো এর মধ্যে ভগ্নাংশটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আপনার সাধারণ ভগ্নাংশ, আর একটা হচ্ছে আপনার দশমিক ভগ্নাংশ। তাহলে এই যে দেখেন যে আমরা এখন ভগ্নাংশকে, আমরা একটু ভগ্নাংশ নিয়ে কথা বলবো। তাহলে ভগ্নাংশ হচ্ছে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সাধারণ, দেখেন যে ভগ্নাংশের একটা হচ্ছে সাধারণ, সাধারণ, আর একটা হচ্ছে আপনার সাধারণ আর দশমিক। তো আমরা আগে সাধারণ ভগ্নাংশগুলো কি কি একটু দেখি, যে সাধারণ ভগ্নাংশগুলো কি। দেখেন সাধারণগুলো, তো আমরা বাস্তব জগতে কিছু ভগ্নাংশ আমরা একদম ছোটবেলা থেকে পড়ে আসছি। তো ধরেন সাধারণ ভগ্নাংশ হচ্ছে ধরেন 2/3 এরকম একটা সংখ্যা। আবার ধরেন আমি লিখলাম 3/2, আবার এখানে লিখলাম যে 2, একটা পূর্ণ সংখ্যা দিলাম আর একটা 2/3 দিলাম। এই যে আমি এখানে তিনটা ভগ্নাংশ লিখলাম। তো এইটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ, এটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ, আর এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। এখন আমরা এই তিনটা বিষয়, তার মানে সাধারণ ভগ্নাংশকে এই তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রকৃত, অপ্রকৃত, আর একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। তা আমরা জানি যে আহ, আমরা জানি যে নিচের যেই বিষয়টাকে, এটাকে বলা হয়, এই যে নিচের সংখ্যাটাকে বলা হয় হর, আর উপরের সংখ্যাটাকে বলা হয় লব। আচ্ছা বলেন, এই হর এবং লব মনে রাখতে কারো প্রবলেম হয় কিনা? তাহলে একটা টেকনিক আছে মনে রাখার। মানে সবার মনে থাকে? আচ্ছা যাক, সবার মনে থাকবে আশা করি। তো দেখেন যে হর বলে নিচেরটাকে আর লব বলে উপরেরটাকে। এখন যে ভগ্নাংশের হর যদি আপনার বড় হয়, লব যদি ছোট হয়, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত কি? উল্টাটা, যার লব
যার লবটা বড় আর হর ছোট তাকে বলা হয় অপ্রকৃত। তাহলে এটা হচ্ছে অপ্রকৃত আর এটা হচ্ছে প্রকৃত, আর এটাকে বলা হয় মিশ্র। তো এই যে মিশ্র ভগ্নাংশ যেটা, সেখানে বুঝতে হবে যে একটা পূর্ণ সংখ্যা রাখবেন আর ভগ্নাংশটা অবশ্যই প্রকৃত ভগ্নাংশ হবে। তার মানে ধরেন যদি কেউ যদি এইভাবে লেখে, তাহলে এটা কিন্তু তার এটা হয় নাই, এটা কিন্তু ভুল। ঠিক আছে, এখন তাহলে এটা কিভাবে আসছে, এই সংখ্যাটা কিভাবে আসছে আমরা একটু সিম্পলিফাই করি। এখন ধরেন আপনি যে একটা এই হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ, এখন এটাকে একটু সিম্পলিফাই করেন। দেখেন 3 দুগুণে 6, 6 আর 2 যোগ করলে 8। দেখেন আমি একদম কিন্তু মানে কি বলা যায় একদম জিরো থেকে শুরু করছি, তো এই জন্য এত বেশি পরিমাণে আমরা ডিপে যাচ্ছি বা একদম সাধারণ বিষয়গুলো বলতেছি। তো এখানে এই যে এইটা হচ্ছে সমস্ত ভাঙানো বলি আমরা ছোটবেলায় বলতাম। তাহলে এই পূর্ণ সংখ্যা দ্বারা নিচে গুণ করবেন, 3 দুগুণে 6 আর 2 যোগ করলে 8 আর নিচে 3। এখন দেখেন এই ভগ্নাংশের উৎপত্তি কিভাবে হইলো। এই 3কে 8কে আপনি 3 দ্বারা ভাগ করেন, 2 বার যায় তাহলে 2 থাকে। এখানকার নিয়ম হচ্ছে এখানে যেই ভাজক যেটাকে দ্বারা আপনি ভাগ করবেন সেটা নিচে আসবে আর এটা উপরে যাবে। এইভাবেই মিশ্র ভগ্নাংশটা তৈরি হয়। তার মানে আমরা দেখলাম যে অপ্রকৃত ভগ্নাংশগুলা থেকে মিশ্র ভগ্নাংশ তৈরি হয়। আবার মিশ্র ভগ্নাংশকে যখন আপনি গুণ করবেন, সমস্তটা ভাঙাবেন, তখন আবার অপ্রকৃত ভগ্নাংশ পাবেন। হ্যাঁ, জি। খাতাটা একটু উপরে দিকে উঠানো, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্যামেরাটা হ্যাঁ আসতেছে হ্যাঁ না হ্যাঁ, তো। আমি এটা খেয়াল করি নাই। আচ্ছা, এটাই হচ্ছে মানে আমি কিন্তু শুরুতেই বলছিলাম যে আমরা অনেক বেশি পরিমাণে ডিটেলসের দিকে যাব। তো এখন আপনারা যারা জানেন বিরক্ত হবেন না, ঠিক আছে, যাতে সবারই প্রবলেমগুলো চলে যায়। তো এই টপিকটা নিয়ে আর কারো কারো কোনো প্রবলেম তো নাই আশা করি। আচ্ছা, তো এবার হচ্ছে আমরা দশমিক ভগ্নাংশ নিয়ে কথা বলবো। তাহলে আমরা সাধারণ ভগ্নাংশগুলো নিয়ে কথা বললাম, প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। এবার আমরা দশমিক ভগ্নাংশগুলো নিয়ে কথা বলবো। দেখেন যে দশমিক ভগ্নাংশ কে কয় ভাগে ভাগ করা যায়। তো এখানে আমরা এইটাকে দশমিক ভগ্নাংশগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে সসীম। দেখেন যে ভগ্নাংশগুলা বোঝার আগে, এই দশমিক ভগ্নাংশটা বলার আগে আমি কিছু উদাহরণ দেই, তারপর দশমিক ভগ্নাংশতে চলে আসবো। দেখেন আমি একটা সংখ্যা লিখলাম 1.523 লিখলাম, আরেকটা সংখ্যা লিখলাম 1.523 1 2 4 6 7 8 9, এই ডট ডট দিয়ে অনেক কিছু, একদম এটা শেষ নাই। আরেকটা সংখ্যা লিখলাম এরকম 1.523 523 523 এইভাবে। তো যদি দেখেন, তো এইটাকে বলা হয় কি জানেন, সসীম ভগ্নাংশ। সসীম, সসীম মানে হচ্ছে হ্যাঁ সসীম। তো এটাকে সসীম ভগ্নাংশ বলা হয় কারণ হচ্ছে যে এটা সীমাটা নির্দিষ্ট, হয়ে যায় এরপরে আর নাই 1.523। তো এটাকে বলা হয় সসীম ভগ্নাংশ। তাহলে এটাকে কি বলা যায়, যেটা শেষ নাই এটাকে বলা অসীম ভগ্নাংশ। আর এই যে এখানে যেটা, এটাও কিন্তু এইভাবেই যাচ্ছে, এটাও কিন্তু একটা অসীম ভগ্নাংশ। দেখেন এটাও অসীম, এটাও অসীম, আর এটা হলো সসীম। কিন্তু এই দুটার মধ্যে একটা মজার ঘটনা আছে, যে এখানে যে নাম্বারগুলা এলোমেলো ভাবে সামনের দিকে যাচ্ছে, কিন্তু এখানকার নাম্বারগুলো দেখেন 523 523 523 523। তাহলে এটা একটা সসীম অসীম দশমিক সংখ্যা। এটা হচ্ছে একটা অসীম দশমিক সংখ্যা, কিন্তু এটার মধ্যে একটা সিরিয়াল আছে, একটা সিরিয়াল মেনটেন করে সামনের দিকে যাচ্ছে, কিন্তু এটা সিরিয়াল মেনটেন করে যাচ্ছে না। তো এই যে যেই ভগ্নাংশগুলোকে এখন দেখেন 523 তো অনবরত আসতে থাকবে, এখন আপনি কি পুরা কাগজ সব ভরায় ফেলবেন? তখন এই সমস্যা থেকে বাঁচার জন্য গণিতবিদরা বলল যে যেই সংখ্যাগুলো এরকম বারবার রিপিট হয়, তখন ওগুলাকে বলা হয় পৌনঃপুনিক আকারে। তার মানে এই যে 523 বারবার রিপিট হচ্ছে, তো 5 এর উপর আপনি একটা দিবেন, 3 এর উপর একটা দিবেন। ঠিক আছে, এটাকে বলা হয় পৌনঃপুনিক। মাঝখানে দিতে হবে না, মাঝখানে টুর উপর দিতে হবে না, দুই পাশে দুইটা দিলেই হবে। এখন যদি এরকম হয় যে 1.5 5 5 5 এভাবে ধরেন 5 করে আসতেছে, এরকম করে শেষ হচ্ছে না, তাহলে এটাকে আপনি 1.5 উপরে এইভাবে পৌনঃপুনিক দিবেন। আবার যদি এরকম হয় 1.57 তখন আপনি কি করবেন, 57 এইভাবে, এই যে দেখেন বারবার একই জিনিস আসতেছে, তখন আপনি 5
এবং 7 উভয়ের উপরে পৌনঃপুনিক দিবেন। তো এগুলাকে কি বলা হয় ম্যাথমেটিক্সের ভাষায়? এগুলাকে বলা হয় অসীম দশমিক ভগ্নাংশ, তবে কি পৌনঃপুনিক যুক্ত। এটাকে বলা হয় পৌনঃপুনিক থাকলে এটাকে বলা হয় আবৃত, মানে কভার আছে, কভার দিয়ে ঢাকা। এটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ, তবে এটা আবৃত। তার মানে এটাকে বলা হয় অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। এটার নাম হচ্ছে অসীম, এই যে দেখেন যেহেতু সীমা নাই এই জন্য অসীম, তবে আবৃত দশমিক ভগ্নাংশ। এটাও অসীম আবৃত দশমিক ভগ্নাংশ, এটাও অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। আর এটা হইলো সসীম, যেটা সীমাটা একদম নির্দিষ্ট, এরপর আর কিছু নাই। এই যে এই তিনটা, এই যে এগুলা, এই যে এইটা আর হচ্ছে এই যে অসীম, যেটা অসীম পূর্ণ মানে আবৃত যেটা, এগুলা সবগুলো হচ্ছে আপনার মূলদ সংখ্যা। তার মানে মূলদ সংখ্যা হইতে হইলে তাকে হয়তোবা সসীম হইতে হবে, তবে অসীম হইলে একটা চান্স আছে, যদি নাম্বারগুলা একই নাম্বার বারবার আসে তখন এটাকে পৌনঃপুনিক দিবেন, তখন এটাকেও আপনি মূলদ সংখ্যা বলবেন। তার মানে অসীম দশমিক ভগ্নাংশ যেগুলা যেগুলা অসীম দশমিক ভগ্নাংশ এবং যেটাকে পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যায়, এগুলাকে মূলদ সংখ্যা বলে। ঠিক আছে? এইটাও মূলদ, এইটাও ইয়া মূলদ, এইটাও মূলদ। কিন্তু একটা এইটা, প্রশ্ন। হ্যাঁ বলেন। তাহলে যে 1.5 যে পৌনঃপুনিক এটারে PQ আকারে প্রকাশ করলে একটু করেন, মানে ওটা একটু কইরা দেখালে ভালো এই যে হইতো। 1.523, হ্যাঁ ওই মানে আবৃত সংখ্যাগুলো আর কি, ওই দশমিক যেগুলা, এগুলাকে এগুলোর PQ আকারে। অবশ্যই, হ্যাঁ, এগুলাকে শোনেন, এগুলা যেহেতু মূলদ সংখ্যা, এগুলাকে অবশ্যই পি কিউ আকারে প্রকাশ করা যাবে, পি বাই কিউ আকারে। এখন দেখেন, এখন এখন আপনি যদি আমাকে বলেন আপনি করে দেখেন, তো এটা সম্ভব না। ঠিক আছে, আমি পারবো না। ঠিক আছে, মানে এটা হচ্ছে মূলদ সংখ্যার যে ওটাই। ডেফিনেশন, এটাকে 1.5 কে পি বাই কিউ, কিন্তু কিন্তু এটাকে কিভাবে করা যায় সেটা আমরা এখনো মানে দেখি নেই, বা এটা আমাদের বইগুলো